প্রশ্ন বা এই প্রশ্নের মাধ্যমে আসলে আমাদের গল্পে কি কি চলছে সেটা বের করে ফেলার একটা পায়তারা। যাই হোক, উনি খুবই চমৎকার, এবং ওনাকে তো আমি অভিনেত্রী হিসেবে ভীষণ পছন্দ করি এবং উনি চমৎকার অভিনেত্রী অ্যাকচুয়ালি। এবং এটা বনলতা সেন দেখার পর আমাদের বিশ্বাস আরো অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে, নতুন করে ওনাকে আবার আসলে আমরা চিন্তা করব, এটা আমার ধারণা। এবং আমি কাজ শেষে বলছিলাম যে নাবিলা আপুর যে পরিবর্তন, এটা মেসেজ, এটা আসলে কারণে, এটা আসলে আমাদের ডিরেক্টরের কারণে এবং গল্পের কারণে। এবং সেই চেষ্টাটা নাবিলা আপুর খুব চমৎকারভাবে ছিল। উনি ওনার ভয়েস চেঞ্জ করছেন, উনি ওনার চলায় বলাই খুবই আলাদা একজন আর কি, এবং রহস্যময় অবশ্যই। তো সব মিলে আমরা নতুন একজনকে পাবো এখানে। এবং উনি প্রশ্ন আসলে এই সিনেমায় যে আসলে উনি কে, তো সেটা আমরা দেখতে যাবো আসলে উনি কে। বনলতা সেন কবিতা তো আমরা সবাই পড়েছি, তো পড়ার পর এক ধরনের জল্পনা কল্পনা ছিল যে একজন মানুষের কল্পনা শক্তি কত প্রখর হতে পারে। তো জীবনানন্দ দাশের সকল কবিতাই আসলে এরকম, এত এত উপমা, এত এত বর্ণনা, প্রথম দিকে বুঝতাম না, কিন্তু যখন বোঝা শুরু করলাম তখন ওনাকে আসলে একটা মানে একজন মানে বিশ্ব হিসাবেই আসলে ভাবতে শুরু করা। এবং মানে ঠিক ওনাকে পরিষ্কার করে ভাবতে পারি এরকম না, নানা সময় নানা রকম, এবং ওইটাই একরকম বিষয় আর কি, যে একজন মানুষ। এবং পরবর্তীতে যখন ওনার লাইফস্টাইল সম্পর্কে জানলাম, ওনার জীবনী জানলাম কিছুটা, তো তখন মনে হতো যে এরকম পরিস্থিতিতে এই এত সুন্দরের মানে লেখা এবং এত গভীর লেখা একজন মানুষ আসলে কোন শক্তি নিয়ে লিখেন আর কি। তো এই ধরনের একটা জল্পনা কল্পনা ছিল। আর কবিতা পড়ে ভাবতাম, এক ধরনের চর্চা হচ্ছিল কবিতা পড়ে পড়ে। তো সেখান থেকে নানা রকম জল্পনা কল্পনা ছিল। সেটা আমাদের স্ক্রিপ্টে যখন আসলাম, যে স্ক্রিপ্ট পড়ার পর এক ধরনের ওনার প্রতি ধারণা হওয়া, এবং সেটাকে ভেঙে 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 বুঝিয়ে দিলেন আমাদের উজ্জ্বল ভাই। এবং ওনার জীবনী অনেকটাই জানতাম না, সেই জায়গা থেকে ওনার আসলে একটা বিশাল জার্নি ওনার লাইফের, সেই সম্পর্কে ওনার উনি জানালেন। এবং কোন কবিতাটা কখন আসলো, কিভাবে আসলো, তখন ওনার সামাজিক পরিস্থিতি কি, বন্ধু মহলে বা লেখক মহলে ওনার অবস্থান কি, এবং কি সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছেন। তো ওই সব কিছু মিলে আসলে একভাবে ওনাকে আমি চিন্তা করা এবং রিলেট করে করে আসলে চেষ্টা করা। আমি খুবই সামান্য মানুষ, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ছিল যে জীবনানন্দ দাশ চরিত্রটা আমি করছি। এটা আমার মনে হয় যে আমার যে সক্ষমতা, আমার যে যতটুকু আমি বুঝি বা যতটুকু আমি চেষ্টা করতে পারি, তার চেয়ে অনেক বড় প্রাপ্তি। এই লুকটার কারিগরও আসলে আমাদের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ভাই। উনি যখন গেলাম তখন তো প্রথম তো উনি যখন শুনলাম যে আমি জীবনানন্দ দাশ করব, আমি 2-3 সেকেন্ডের জন্য আসলে ব্ল্যাঙ্ক ছিলাম যে জীবনানন্দ দাশ কি কোনো এমনিতে চরিত্র নাকি আসলে কবি জীবনানন্দ দাশ। আমি তখন উনি বললেন যে আমি কবি জীবনানন্দ দাশ। উনি বললো যে হ্যাঁ, এমনি তো জানতাম যে উনি বনলতা সেন বানাতে যাচ্ছেন, এখানে জীবনানন্দ দাশ তো একজনই হওয়ার কথা। তো অনেকটা মানে বিষম খাওয়ার মতো আর কি। তো তারপর ভাবলাম যে কিভাবে কি করব, মানে এটা তো অবশ্যই পিরিয়ডিক্যাল ফিল্ম হবে, লুক কি হবে, আসলে কি আমার চেহারার সাথে ওনার চেহারা যায়, বা ওনার চেহারা থেকে আমার চেহারা যায়, বা কখনোই ভাবি না এরকম। আমি একটা অন্য চরিত্রের জন্য আসলে রিহার্সাল অডিশন দিতে গিয়েছিলাম আর কি। তো ওটা দেওয়ার পর একটা ভাই সিকোয়েন্স দিলেন, আমি বললাম ভাই এটা যদি আগে পরে একটু দিতেন, একদম অন্ধকারে ঢিল মারার মতো মনে হচ্ছে, মানে আগে পরে কিচ্ছু জানি না, এই কয়েকটা সংলাপে আসলে এই চরিত্রটা কেমন কি কি করে বুঝবো। ভাই বলে যেটা তুমি দেখতেছো এটাই করে যাও, তারপর এটা আমি বুঝে নিব, তুমি অন্ধকারে ঢিলই ছুড়ে যাও, হ্যাঁ আমাকে একটু বুঝতে বুঝতে দাও, বুঝে নেব। তো তারপর আবার একবার ডাকলেন, আবার অডিশন দিলাম। তার অনেকদিন পর ভাই বললেন যে তুমি জীবনানন্দ দাশ করবা। তখন তো আসলে আকাশ থেকে পড়ার মতো অবস্থা, যে কি করে আমাকে উনি ভাবলেন এরকম। তো তারপর লুকের ব্যাপারটা চলে আসলো। আমরা লুকে ভাই বলছিলেন যে সিলিকন দিয়ে কিছু একটা করা হবে, কারণ উনি স্কেচ আঁকতেছিলেন আর বলতেছিলেন যে তোমারটা প্রায় চলে আসছে, এখানে এতটুকু বাড়তে হবে, ওইখানে এতটুকু কমতে হবে, এখানে তো ওনার এরকম যেহেতু উনি আঁকছেন তো একে একে তো মিলে ফেলছেন আসলে, বাট আমার তো মিলতে হবে। তো উনি বলছেন যে সিলিকনের কিছু কি 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 যেন বানাবেন, এগুলো দিবেন। তো আমাদের তো আসলে এতটা অ্যাভেলেবল না এগুলো আমাদের এখানে, বা আমরা এতটা আগাই নেই। তো এটার কথা হচ্ছিল যে কলকাতা থেকে একজন আসবেন মেকআপ আর্টিস্ট, তো উনিও আসলে একটা পর্যায়ে আসতে পারলেন না। হ্যাঁ, এমন একটা কথা আসছে। তো
তো তারপর আমরা একটা কৌশল বের করলাম, কৌশলটা অলরেডি আমি কয়েকবার বললাম, তো আমার মনে হচ্ছে এখন আর না বলি। আমার এই বিষয়টা থাকুক, এই বিষয়টা থাকুক। তো আমি বলবো যে এই লুকটা আসছে আসলে আমাদের উজ্জ্বল ভাই হাত ধরেই। উনি আঁকতেন এবং এ করতেন। তারপর নানা জল্পনা জল্পনা কল্পনা শেষে শুটিং প্রায় চলে আসতে আসছে, আমরা শুটে যাব, তখন এটা সলভ হচ্ছে না, তাহলে কিভাবে আমরা এই লুকে আসবো। আমি চুল ফেলে দিলাম, একটা একটা জায়গায় একটু রিচ করা, বাট বাকিটা তো একদম ব্ল্যাঙ্ক মনে হচ্ছে যে কিভাবে কি করব। তারপর আমরা একটা আইডিয়া পেলাম, সেই আইডিয়া দিয়ে আসলে এটা সলভ হলো আর কি। এটা সিনেমা রিলিজের পর আবার বলবো, আমি আসলে একবার বলে ফেলছি, ফাঁস করে ফেলছি নাকি বুঝলেন ভাই, আমি কিন্তু অলরেডি বলে ফেলছি। যাই হোক, এখানে আজকে আর না বলি। আমি সেফ যদি বলি যে এটা তো অবশ্যই রিস্কি তো বটেই, এটা তো ভীষণ চাপ। এখন আমি তো সেই চাপটা নিতেও চাই, আসলে ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চাই এবং আমি সেই চেষ্টাটা করতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে স্রেফ এই লোভ তো আমার থাকবে না কেন যে আমি জীবনান্তাস করব, এটা হয়তো বলি নাই, আমি পেয়ে গেছি, মানে এটা হচ্ছে ও কি জানো মেঘনা চেতির বৃষ্টির মতো, বাট এটাকে আমি এতটা হালকাভাবে নিই নাই। আমি চেষ্টা করে গেছি, এটা হতে পারে যে আমার সামর্থ্য কম, আমার ভাবনার জায়গায় আরো বেশি যদি আমি উজ্জ্বল ভাইয়ের মতো গবেষণা করতে পারতাম, এটা আরো অনেক জায়গায় যেত। বাট উজ্জ্বল ভাই হ্যাপি, আমারও মনে হলো যে আমি মনে হয় যে কি করে আসছি, সবসময় একটা এর মধ্যে ছিলাম। বাট ওই অনসেট আমার মনে হয় যে আমি একটা ঘুরেই ছিলাম, কারণ টোটাল ফিল্মটা যখন আমি প্রিভিউ দেখলাম আমার কাছে মনে হলো যে ওকে উত্তীর্ণ হওয়া যায়। হ্যাঁ, নিজেকে নিয়ে বলে এতটা বলি না, বাট আমার কাছে মনে হলো যে আমি একটু নিঃশ্বাস নিতে পারলাম যে যাক, একদম মান সম্মান যাবে না, উত্তীর্ণ হওয়া যায়। বাকিটা আমার মনে হয় দর্শক বলবেন, আপনারা বলবেন। আহ, আমরা তো হ্যাঁ ওইটাই না করলেন এত, এটা বলি আমি বলি যে সবসময় তো আমরা খুবই আমাদের মেকআপ বা সবই কেমিক্যাল টাইপের কিছু, বাট এটা খুবই প্রাকৃতিক ভাবে করা আর কি। হ্যাঁ, প্রকৃতির সাহায্যে আর কি। না, এমন আফসোস নাই, আমি যেটা করে ফেলি সেটা নিয়ে আফসোস করি না, কারণ যখন করি তখন আমি মনোযোগ দিয়েই করি। আমি জানি যে ওই সময়ে এর চেয়ে কিছু এর চেয়ে আমার মাথায় এমন কিছু আসে না যেটা আমি ঘটাতে পারি নাই, যেটা আসছিল সেটা আমি ঘটিয়ে আসছি। আফসোস করে আসলে কোনো লাভ হয় না, সামনে আরো চেষ্টা করে যাব। আই থিঙ্ক যে এটা আমি খুব ভালোবেসে এই চরিত্রটা করা, খুব আমার প্রিয় কবিকে অনেক রেসপেক্ট নিয়ে এটা করা, এবং আমার ডেডিকেশন আমি বলবো যে আমার ছিল যতটুকু করে। বাট সংশয় ছিল একটা জায়গায়, আমরা এটা দীর্ঘ সময় যাবত শ্যুট করা, প্রায় বছর 1.5 বছর। তো আমাদের 32 দিন শ্যুট ছিল। তো এটা অনেক অ্যাপ দিয়ে কারণ আমাদের অনেক অনেক লোকেশন ছিল, লোকেশনগুলো অনেক সময় নানা জটিলতায় আমরা মিস করছিলাম, আবার আবেদন করা, আবার অনুমতির জন্য অপেক্ষা করা, আবার সেটে যাওয়া। এবং আমাদের উজ্জ্বল ভাই তো ভীষণ খুঁতখুঁতে মানুষ, তো উনি দেখা গেলো যে সব অ্যারেঞ্জ করে ফেললেন। তারপরে মনে হচ্ছে আর্টের এই ব্যাপারটা ঠিকঠাক লাগছে না, আমি এটা আবার করবো, তা আবার অপেক্ষা করো। তো এইটা এক ধরনের বিরক্তি ছিল, মনে হতো এই যে যেটা বললাম যে সংশয়টা এই জায়গায় ছিল যে এতদিন পর পর সেটে যাচ্ছে, আমি কি ফ্লোতে থাকছি কিনা, না ফ্লোটা নষ্ট হচ্ছে কিনা অভিনয়ের, এইটা আমার চরম ভয়ের জায়গা ছিল আর কি। তো যাই হোক, সেটা কাজটা দেখার পর ভয়টা একটু আমার কম। আমার মনে হয় যে দর্শকেরও ভালো লাগবে। দর্শকের মধ্যে অনেক জল্পনা কল্পনা আছে কতটুকু গেল, তো সেটা আসলে সিনেমাটা রিলিজ হোক, সবাই দেখি। আর একটা কনফিডেন্স সবসময় কাজ করে যে আমাদের কাজটা খুবই ভালো এবং খুবই ভালো হলো। এবং আমি তো সিনেমাটা দেখার শেষে আমি ভাইকে স্যালুটই জানাইলাম যে ভাই স্যালুট, আপনার ফিল্ম হয়ে গেছে আর কি, আপনার ফিল্ম হয়ে গেছে আর কি। বা আমরা একজন ডিরেক্টরকে স্মরণ করতে আমরা একটা দুইটা তিনটা ফিল্ম বা একটা ফিল্ম দিয়ে স্মরণ করতে পারি। তো আমার মনে হয় উজ্জ্বল ভাই সেই ফিল্মটা হয়ে গেছে, এবং সামনে যা পাবো সেসব আমরা বোনাস পাবো। ওনাকে নিয়ে অনেক হাজার প্রশ্ন ছিল, তো এখনো অনেক প্রশ্ন ওনাকে নিয়ে আমার। তো বাট এই কাজটা করতে গিয়ে আরো ওনাকে অনেক জানা উজ্জ্বল ভাই মারফত, এবং এই স্ক্রিপ্টের মাধ্যমে, এবং এই স্ক্রিপ্টটা পড়ার পর অনেক বেশি বিষয় কাজ করছে যে আমার যে উজ্জ্বল ভাই কতটা সময় দিলেন এটার পিছনে, এবং কতটা সময় দিলে এরকম একটা স্ক্রিপ্ট তৈরি হতে পারে। এবং এই একটা বিষয়কে মমতা সেনের ভিতর দিয়ে যে জার্নি, সেই জার্নিটা করতে গিয়ে আমরা যে কত জায়গায় চলে গেলাম এবং কত কত প্রশ্ন রেখে আসা, এবং শেষ পর্যায়ে গিয়ে সেটার একটা মানে রিভিল করা আর কি ধীরে ধীরে, এবং চরম টুইস্টের মাধ্যমে শেষও হচ্ছে। তো এখন ওই যে হাজার প্রশ্ন রয়ে গেছে, তো আমার আরো ওনার প্রতি আগ্রহ বেড়ে গেছে বলা যায়। তো আমিও চাই উজ্জ্বল ভাইয়ের মতো জীবনানন্দ দাশকে আরো অনেক বেশি জানতে, অনেক বেশি গবেষণা করতে ওনাকে নিয়ে। যখনই অবকাশ থাকবে চেষ্টা করে যাব।